প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 25। ঘড়িতে সময় দেখতে দেখতে তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামছে তুর্য। আজ হাসপাতাল বন্ধ থাকা সত্ত্বেও ছেলেকে এত ব্যস্ত কায়দায় বাইরে ছুটতে দেখে পিছু ডাকলেন পারভিন বেগম। চিন্তিত গলায় বললেন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা? বাজারে। বাই দা ওয়ে, লিস্ট দেও। কি কি লাগবে? পা থামিয়ে গুরুগম্ভীর গলায় বলল তুর্য। ছেলের কথায় যেন আকাশ থেকে পড়লেন পারভিন বেগম। ছেলে তার আহির জন্যে পাগল বুঝেছিলেন, কিন্তু এরকম বদ্ধ উন্মাদ আজ বুঝলেন। কিন্তু পোশাক আশাক দেখে বললেন, এভাবে জুতো, ব্লেজার টেলেজার পরে বাজারে যাবি? তো কিভাবে যাব? চেঞ্জ করতে হবে? জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তুর্য। পারভিন বেগম হাসতে হাসতে বললেন, বাড়ি যা পড়িস সেগুলো পরে যা। লাট সাহেব ছেলে আমার বলে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারপর তিন যা এ মিলে একসাথে হাসতে লাগলেন। তুর্য মা চাচিদের কাণ্ড একবার পরখ করে উপরে চলে গেল। টি শার্ট ট্রাউজার পরে নিচে নামল। রান্নাঘরে গিয়ে কি কি লাগবে মায়ের কাছ থেকে শুনে শুনে মোবাইলে নোট করল। বাজার থেকে বেশ খানিকটা দূরে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে তুর্য। মুখে চিন্তার ছাপ। এত সরু রাস্তা দিয়ে তো গাড়ি ঢুকবে না। তাহলে বাজার করবে কিভাবে? সে গাড়ি থেকে নামল। ভিতরের পরিবেশ একবার দেখে আসা দরকার। সে নেমে বাজারের ভিতরে ঢোকার আগেই চোখ মুখ কুঁচকে ফেলল। এর ভিতরে তো নিজেই ঢুকতে পারবে কিনা সন্দেহ। গাড়ি ঢোকাবে কিভাবে? এদিকে সবার হাতে এক একটা করে বাজারের ব্যাগ, সে তো কিছুই আনেনি। সেটা না হয় কিনে নিল, কিন্তু ওই মাছের বাজারে কিভাবে ঢুকবে? কাদা পানিতে ভরপুর। আর এত হাউকাউ, এখান থেকেই কান ঝা লাপালা হয়ে যাচ্ছে। ভিতরে গেলে কি হবে আল্লাহ মাবুদ ভালো জানেন। যারা এরকম চামেচি করছে, এদের প্রত্যেকটা যদি এক একটা আহি হতো, প্রত্যেকটার কানের উপর একটা করে র লাগিয়ে ঠান্ডা করে দিত। এসেছে বাজার করতে, বাজার করে চলে যাবে, এত সাউন্ড করার কি আছে? ডিসগাস্টিং। ইচ্ছা করছে এখনই ফিরে যেতে। রাগে দাঁত চেপে চেপে কোনো রকমে কাঁচা বাজারগুলো করল সে। মাছের বাজারে এসে হয়েছে জ্বালা। বাজারের সব মাছ দেখতেই একই রকম। সে একটু চিন্তা ভাবনা করে গুগলে সার্চ দিল। বাজার নিয়ে অবশেষে বাড়ি ফিরেছে তুর্য। বাড়ির তিন কর্তা আর আহি ব্যতীত সবাই সেখানে উপস্থিত। জীবনের প্রথমবারের মতো বাজার করেছে সে। সবার আলাদা একটা এক্সাইটমেন্ট। যেখানে বাজার করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে, সেখানে 3-3.5 ঘন্টা লাগিয়েছে তুর্য। বাড়ির তিন কর্তা ছেলের করা বাজার দেখার আশায় বসে থেকে থেকে অধৈর্য হয়ে শেষে কয়েকবার কলও করেছেন। বাজারে আবার ছেলেকে খেয়ে ফেলল না তো। পরিশেষে অপেক্ষা করতে করতে আর না পেরে যে যার কাজে গিয়েছেন। ভাগ্যিস গিয়েছে, না হলে আজ আর কথার শেষ থাকত না। এই অন্য সব কিছু ঠিকঠাকভাবে কিনলেও মাছগুলো মোটেও চিনে উঠতে পারেনি। এদিকে একেবারে মাছ না নিয়ে এলেও সমস্যা। গুগল ঘেটেও ঠিকঠাক চিনতে পারেনি। ছবিতে এক রকম আর বাস্তব অন্য রকম। তাই ভুলভাল মাছ না নিয়ে যেগুলো ভালো করে চিনে, অর্থাৎ ইলিশ আর চিংড়ি, সেটাই নিয়েছে। টাকি শৈল মাছও চিনে, কিন্তু আহি আবার পছন্দ করে না, এজন্যে আর আনেনি। বাড়িতে ফিরে বলেছে, তোমরা যে মাছের কথা বলেছ সেগুলো বাজারে ওঠেনি। তুর্য বাজার থেকে ফিরেছে শুনে আহি দৌড়াতে দৌড়াতে কিচেনে আসল। তুর্য ভাই বাজারে গিয়েছে শুনেই তখন থেকে আহি এক্সাইটেড। তিনি কখন বাজার থেকে ফিরবেন আর সে দেখবে বাজারের ব্যাগ হাতে তুর্য ভাইকে কেমন দেখা যায়। সে আসতে আসতে দেখতে পেল তুর্য গম্ভীর মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে। সে পিছন থেকে শবন্যকে ধাক্কা দিয়ে ওর সাথে মিশে দাঁড়িয়ে বলল, না ধরলে তো পড়ে যেতে। শবনম রীতিমতো পেয়ে উঠেছে। ছোটকাল হতেই তার অটে হালকা সমস্যা আছে। এটা চৌধুরী বাড়ির কম বেশি সবাই জানে। সে ভীতু কণ্ঠে বলল, ভয় পাইয়ে দিলে তো আহি। স্টুপিড, জানিস না ওর হার্টে প্রবলেম আছে? পিছন থেকে এভাবে কেউ চেয়ে ওঠে। বেশ রা কণ্ঠে কথাগুলো বলল তুর্য। সাথে সাথে আহির চোখ টলমল করে উঠেছে। সে তো এরকম সবসময়ই করে এবং সবার সাথে করে।
কখনো তো তুর্য ভাই এভাবে ধমকান না, বিরক্ত হলে জায়গা ছেড়ে চলে যান। তাহলে আজকে কেন এমন ব্যবহার করলেন? শবনমের সাথে করেছে তাই? ও ভেজা গলায় বলল। তুর্য ভাই। তাকে কথা শেষ করতে না দিয়ে ফের মোকে উঠল তুর্য। একটা কথা বলবি না তুই? তোর জন্যে। তুর্য, যা তুই। জামা কাপড় বদলে নে, ছেলেকে থামিয়ে সিয়ে কথাটা বললেন পারভিন বেগম। তুর্য গটগট পায়ে হেঁটে উপরে চলে গেল। ছেলে যে বাজারে যাওয়ার আহির উপর ঝাড়ল সেটা তিনি ভালো করেই বুঝেছেন। তাও ঠিকঠাক কিনতে পারলে হতো। উল্টোপাল্টা কিনে এনেছে জানলে আসলাম চৌধুরী কিসব বলবে, ভিতরে ভিতরে সেই চিন্তায় ছেলে তার রোছে, সেটা তিনি তো বুঝলেন, কিন্তু এই আবেগী মেয়ে তো বুঝবে না। ইতিমধ্যে চোখের পানি পড়তে শুরু করেছে। তিনি আহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বললেন, শোন মা, বাজার থেকে এসেছে তো এই জন্যে মাথা গরম আছে। কোনোদিন এসব করেনি তো। তুই মন খারাপ করিস না। শুধু এখন না, বড় মা। আপনার ছেলে সবসময় আমার সাথে এমন ব্যবহার করে বলে চোখের পানি মুছতে মুছতে আহিও চলে গেল। এদিকে শবনম মেয়েটা হাবলার মতো দাঁড়িয়ে আছে। কি হলো কিচ্ছু বুঝল না। এরা নাকি একে অপরকে ভালোবাসে। আল্লাহ। মারুফা বেগম বললেন, ওর রাগ রাখো তো বুবু, মাছগুলো এখন কি করব বলো? দুই হাঁটু একত্রিত করে হাঁটুতে থুতনি ঠেকিয়ে খাটের উপর বসে আছে তারিন। নিষ্প্রভ চাহনি, পরনে ভারী বিয়ের লেহেঙ্গা। মুখে কোনরূপ প্রসাধনী নেই। একটু আগেও কত না কান্নাকাটি করল। তার রেশ এখনও রয়েছে। চোখ মুখ ফুলে আছে, ফর্সা গাল, নাক কান্নার তোপে এখনও লাল হয়ে আছে। থেকে থেকে নাক টানছে শুধু। এদিকে রুমের অন্য পাশে একটা মোড়া পেতে বসে ভাবলেশীনভাবে মোবাইল চাপছে মেহেদি। লোকটার কি একটুও খারাপ লাগছে না? একটা মানুষ কতটা মানবিক, স্থূর হলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েও এভাবে শান্ত হয়ে বসে থাকতে পারে? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই অসুস্থ মস্তিষ্কের মানুষটা নাকি তার স্বামী। ঘণ্টা তিনেক আগেই নাকি তাদের বিয়ে হয়েছে। এটাকে কেমন বিয়ে বলে? একটা স্থানে মতো গিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলো, অথচ তার পরিবার কিছুই করতে পারল না। তাদের সামনে আবার বিয়ে হলো। কতটা হাস্যকর ব্যাপার, তাচ্ছিল্য হাসল তারিন। মেহেদি চোখ তুলে চাইল, সাবলীল গলায় বলল, বিয়ের খুশিতে পাগল হয়ে গেলে নাকি? একটু আগেই কান্না করলে আর এখন হাসছ। কিছুক্ষণ চুপ করে রইল তারিন। তারপর স্বাভাবিক গলায় বলল, আমি চেঞ্জ করব। চেঞ্জ করব বললেই হলো? চেঞ্জ করে কি পরবে? বিয়ে করেছেন, বউয়ের জন্যে ড্রেস কিনে রাখেননি? ঘটা করে বিয়ে করতে যাইনি আমি। কাল কিনে দিব। আর আজ এই পোশাকে থাকব আমি? কান্নাকাটি কি পরিবারকে দেখানোর ছিল? এখানে এসে তো খুব স্বাভাবিক বিহেভ করছ। মুখ যখন খুলেছ, এবার হাত পাও সরিয়ে নড়িয়ে বসো। শুভ আমি। একটা বালিশ নিয়ে খাটের একপাশে শুয়ে পড়ল তারিন। মেহেদি অবাক দৃষ্টিতে তাকালো। সে ভেবেছিল হয়তো টিভি থিয়েটারের নায়িকাদের মতো করবে। খাটে আর জায়গা হবে না তার। অমন কিছু না হওয়ায় সন্তুষ্ট হল সে, তাকে আর এই শীতের রাতটা ফ্লোরে কাটাতে হচ্ছে না। সে লাইট অফ করে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ব্লাঙ্কেটের এক পাশ টেনে বলল, আমাকে একটু দেও। ছাড়ল না তারিন। সে তো শুধু শুধু এক বিছানায় থাকছে না, এই লোককে সারা রাত আগলা রাখার জন্যেই থাকছে। মেহেদি ফের বলল, কি হলো, দেও না কেন? আপনার গায়ে জড়িয়ে দিব আমি। নিয়ে নিন বলে শক্ত করে কম্বলের একপাশ মুঠ করে ধরল তারিন। মেহেদি কি কাহিনী বুঝছে না? সেও কম্বলের এক প্রান্ত শক্ত করে ধরে শরীরের সর্বোচ্চ জোর দিয়ে হ্যাঁচকা টান দিল। তার আশা ছিল শুধু কম্বলটা আসবে, কিন্তু বুঝতে পারেনি কম্বল তো বাড়ির কাছে পুরো তারিনসহ এসে গায়ের উপর এভাবে পড়বে। দুজনেই একসাথে চিৎকার করে উঠল। মেহেদি তারিনের মুখ চেপে ধরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, আমি ইচ্ছা করে করিনি, আমি ইচ্ছা করে করিনি। মাঝরাতে এভাবে চিৎকার করো না।
লোকে কি ভাববে? তারিন কথা বলতে না পেরে শুধু উম্মম উম্মম করছে। আর মেহেদি শক্ত করে মুখ চেপে ধরে রেখেছে। তারিন এক পর্যায়ে মেহেদির হাত মোড়ে ধরল। সে আর্তনাদ করে হাত সরিয়ে চেয়ে উঠল। সভ্য মেয়েরা খুশি একটা। তারিন তড়িঘড়ি করে মেহেদির বুকের উপর থেকে উঠল। সাথে এক গাদা কথা বলল। মেহেদিও সমান তালে গলা মিলিয়ে গেল। অতপর গড়া টি করে গোটা একটা পার করল। বাজার করে আসার পর থেকে আর নিচে নামেনি তুর্য। এমনকি রাতের খাবারটাও খায়নি। তার অবশ্য দুটো কারণ, একটা আহি আর অন্যটা ওর বাপ। বাপেরটা কোনো রকমে সহ্য করে নিলেও তার মেয়েরটা পারবে না। আর তখন ওসব রাগ ভাঙ্গানোর এনার্জিও ছিল না। তাছাড়া রাতটা পার হলে রাগ অভিমান কিছুটা হলেও হালকা হতে পারে। অথচ লাভের লাভ কিছুই হল না। সারা রাত দুই চোখে মেয়ের ছলছল নয়নের অভিমানী মুখ ভেসে উঠেছে। আর এখন মেয়ের বাপ আর চাচার খোঁচামা কথা শুনতে হচ্ছে। অথচ তার বলার কিচ্ছু নেই। কি বলবে? বাড়ি এসে বলেছ ওইসব মাছ বাজারে ওঠেনি, তার একটু পর নাকি তার সম্মানীয় চাচাজান সেই সব মাছ নিয়ে হাজির হয়েছেন। সে যে মাছ চিনে আনতে না পেরে মিথ্যা বলেছে সেটা প্রমাণ করাই চাচাজানের উদ্দেশ্য। আর ড্রয়িং রুমে বসল না তুর্য। বসতে পারলে তো বসবে, অসহ্য হয়ে চলেই গেল। সে যেতেই ড্রয়িং রুমের সকলে হো হো করে হেসে উঠল। সবটা কানে আসলো তার। সে সোজা আহির রুমে গেল। নক করে প্রবেশ করল। আহি বোধ হয় বাইরে আসছিল। তুর্যকে দেখে গোমরা মুখে খাটে পা ঝুলিয়ে বসল। তুর্য খুব সামান্য দূরত্ব রেখে ওর পাশে গিয়ে বসল। স্বভাবসুলভ ভারী গলায় বলল, নাবিল আর পিঙ্কির বিয়ের ডেট ফাইনাল হয়েছে। তোকে নিয়ে যেতে বলেছে। আহি কিছুক্ষণ চুপ করে থেকে থমথমে গলায় বলল, আমি যাব না। কেন? এমনি মন চাইছে না যেতে। মনের কথা কেউ শুনতে বলেনি। তো কার কথা শুনব? আপনার? আক্রোশের সাথে বলল আহি। হ্যাঁ, সারা জীবন। না। কি প্রবলেম হচ্ছে বলে ফেল। এত ধৈর্য আমার নেই। আর কোনো কথা বলল না আহি। এসে থেকেই পাটের সাথে কথা বলে যাচ্ছে। আবার জিজ্ঞেস করছে, কি প্রবলেম হচ্ছে? কি প্রবলেম হচ্ছে জানেন না তিনি? কি ভেবেছিলেন তুর্য ভাই, এসে বিয়ের কথা বলবে আর সে রাগ অভিমান ভুলে নাচতে নাচতে রাজি হয়ে যাবে? তাহলে তিনি ভুল ভাবছেন। তুর্য বুঝল প্রিয়সিনীর অভিমানের কারণ। উঠে দাঁড়িয়ে আহির মুখোমুখি হল। মুখ আজলা করে ধরে নরম কণ্ঠে বলল, তখন মাথা গরম ছিল। এত বড় হয়েছিস, কখনো আমাকে এসব হাট বাজার করতে দেখেছিস? হুট করে কেন গিয়েছি আমি? তোর বাপের আদর্শ মেয়ে জামাই হওয়ার জন্যেই তো। কিন্তু উল্টা পাল্টা কিনে নিয়ে চলে এসেছি। জাজ খারাপ হচ্ছিল। তোর আব্বু আর বড় আব্বু এটা নিয়ে আমাকে অঞ্চমে রে কত কথা বলেছে, তোর কোনো আইডিয়া আছে? ড্রয়িং রুমে গিয়ে দেখ, এখনো বলছে। একটু থেমে সে ফের বলল, তাহলে কি দাঁড়ালো? তোর জন্যেই সবটা। কি বলতে চাইছেন? আমার জন্যে মাথা রম, আমার জন্যে আব্বু, বড় আব্বু আপনাকে পিঞ্চ রোছেন, সেটা? আমি বলি কি, আর তুই বুঝিস কি সেটা কখন বললাম? তাস গলায় বলল তুর্য। মাত্রই তো বললেন। এটা বললাম? স্টুপিড বলে দুই আঙুলে নিজের কপাল চেপে ধরল তুর্য। ডলতে ডলতে ফের বলল, ও গড, এই স্টুপি বলে ফেললাম, এটা নিয়েও নিশ্চয়ই কথা শুনাবি। বল, আমি শুনছি বলে একটা ঘোষশ্বাস ফেলল সে। এখন তো ঠিকই সুন্দরভাবে মাথা ঠান্ডা করে কথা বলছেন। অভিমানী গলায় বলল আহি। প্রিপেয়ার হয়ে এসেছি, থমথমে গলায় কথাটা বলল তুর্য। তারপর একটু ঝুঁকে প্রেয়সীর চোখে চোখ রাখার চেষ্টা করে দুই ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তো আপনার মাথা ঠান্ডা হয়েছে ম্যাম? এখন কি সম্মতি দেওয়া যায়? আহি নত মাথা আর উঁচু করল না। আগে একদিন ম্যাম বলেছেন তুর্য ভাই। আজকে আবার দুই গালে রক্তিম আভা চেয়ে গেল তার। তার লজ্জা রাঙা মুখ খুব আবেদনময়ী লাগে তুর্যের কাছে।
সে আরেকটু লজ্জায় ফেলতে বলল, জাস্ট ম্যাম বলেছি, অন্য কিছু না। এত ব্লাশ করার মতো কিছু দেখছি না। পাখি, সোনা, যা, কিছুই বলিনি। সকালে ঘুম থেকে উঠে উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে বসে আছে তারিন। ঘুম থেকে উঠতে ওর অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভারী লেহেঙ্গা গায়ে নিয়ে কিছুতেই ঘুম আসছিল না। তারপর কখন ঘুমিয়ে পড়েছে জানে না। দেওয়াল ঘড়িতে দেখল 11টার বেশি বাজে। ঘুম থেকে উঠে মেহেদিকেও আর দেখতে পায়নি। দরজাটাও বাইরে থেকে লক করে গিয়েছে। কি ভাবে ওই লোক? সে পালিয়ে যাবে? তার চিন্তার মাঝে দরজা খুলে ভিতরে প্রবেশ করল মেহেদি। হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো তারিনের সামনে ছুঁড়ে ফেলে বলল, যাও, এবার চেঞ্জ করে এসো। তারিন সেই জায়গায় একইভাবে বসে রইল। চেয়ে পর্যন্ত দেখল না। মেহেদি কিক্ষণ চুপ করে থেকে ফের বলল, আরেকবার বিয়ে করতে মন চাইছে? যদি চাই বলো, আর না চাইলে চেঞ্জ করে এসো। এখানে সবকিছু আছে। আর পার্সোনাল যা যা দরকার হয় নিজে গিয়ে কিনো। আপনার এত ভালো ব্যবহার আমার হজম হচ্ছে না। একটু পর হজমের ট্যাবলেট এনে দিব। মাত্র বাইরে থেকে আসলাম, এখন আর যেতে পারবো না। তারিন বিরক্ত চোখে একবার মেহেদির মুখের দিকে তাকিয়ে একটা ড্রেস নিয়ে গোজগোজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বাইরে এসে দেখল মেহেদি নেই। টেবিলে খাবার রাখা। সে আগে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাগগুলোর প্রত্যেকটা খুলে খুলে দেখল। সত্যি এখানে সবকিছু আছে। সামান্য ব্রাশ আনতেও ভোলেনি। কিন্তু এসব জিনিস এখন কোথায় রাখবে? সে ব্যাগগুলো নিয়ে রুমের একপাশে রাখল। বেলা অনেকটাই হয়েছে, ক্ষুধাও লাগছে। সে টেবিলে থাকা খাবারটা নিয়ে ডাইনিংয়ে গেল। খাওয়া প্রায় মাঝপথে তখন কোত্থেকে যেন মেহেদি এলো। বলল, একবেলা কিনে এনে খাইয়েছি বলে প্রতি বেলা এমন করব না। ফ্রিজে সবকিছু আছে, সময় মতো রান্না করে খেও। না বললেও চলবে বলে খাবার রেখে উঠে গেল তারিন। মেহেদির উদ্বিগ্ন গলায় বলল, খাবার রেখে উঠছ কেন? আর খাবো না। তারিনা, এই মেয়ে দাঁড়াও, আমি তোমাকে খেতে নিষেধ করিনি। আচ্ছা, আমি প্রতি ওয়াক্তে রেস্টুরেন্ট থেকে কিনে আনব। তুই খাবার শেষ কর বইন। কে শুনে কার কথা? তারিন তো মেহেদির কথা গায়েই লাগায়নি। পেট ভরে গিয়েছে তাই উঠেছে। এখন যখন লোকটা ভাবছে তার কথার জন্যে সে উঠে গিয়েছে, তাহলে ভাবুক। এখনো পাঠার মতো লাচ্ছে। এল্লাক। সে সোজা রুমে গিয়ে দরজা লক করে দিল। আর মেহেদি হতাশ হয়ে ডাইনিংয়ের চেয়ারে বসে পড়ল। সে এই আদব মেয়েকে বিয়ে করেছে কেন? মেন্টালি সার দেওয়ার জন্যে। কিন্তু এই মেয়েই তাকে মেন্টালি সার দেওয়া শুরু করে দিয়েছে। প্রথম দিনেই এই অবস্থা। কয়েকদিন পার হলে তো আরও হবে। কয়েকদিন বাড়িতে এনে এই মেয়ের হাবভাব পরখ করে তারপর বিয়ে করা উচিত ছিল। এখন সারা জীবন এটাকে ঘাড়ে করে নিয়ে বেড়াতে হবে। দেখতে দেখতে কেটে গিয়েছে আরও কয়েকটা দিন। গতকাল পিঙ্কি নাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। চৌধুরী বাড়ির সবার সেখানে দাওয়াত ছিল। কিন্তু তুর্য বাড়িতে সেটা জানায়নি। শুধু বিয়ের অনুষ্ঠানের দাওয়াতের কথা বলেছে। ভেবেছিল গায়ে হলুদে শুধু আহিকে নিয়ে যাবে। কিন্তু আহি যায়নি। এই কয়দিন আহি খুব অদ্ভুত বিহেভ করেছে। এই আহিকে তুর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না। না ওর রুমে আসছে আর না উৎসাহ নিয়ে ওর কোনো কাজ করছে। এদিকে গে আছে কিনা সেটাও বুঝতে দিচ্ছে না। তুর্য কোনো কথা বললে, কোনো কাজে ডাকলে স্বাভাবিকভাবেই কথা বলছে, কাজ করছে। তার আহি তো এমন নয়, মেয়েটা কখনোই নিজের মধ্যের ভয় লুকিয়ে রাখতে পারে না। কাজে কর্মে সেটা প্রকাশ করেই ফেলে। আর সেদিনের ওই ব্যাপারটা নিয়ে তো কথাও হয়েছে। সে তো বলেছিল মাথা গরম ছিল তাই মিসবিহেভ করে ফেলেছিল। তখন তো দেখে মনে হয়নি সে গে ছিল। গতকাল গায়ে হলুদে যায়নি বলেই খটকা লাগছে। না হলে তো আজও সে বুঝতে পারত না। এদিকে নাকি বিয়েতেও যাবে না বলে গো ধরে বসে আছে। বাড়ির সবাই যাবে, সে একা যাবে না।
রুমের এমাথা থেকে ওমাথা পায়চারি করছে আর এসব ভাবনা করছে তুর্য। ড্রয়িং রুমে চামেচিও হচ্ছে এই বিষয়টা নিয়ে। মারুফা বেগম একাধারে কে যাচ্ছেন মেয়েকে। তুর্যের কানে সবটাই আসছে, কিন্তু সে রুম থেকে বের হচ্ছে না। কুকোকে ও কা খাওয়ারই যজ্ঞ। দাঁত চেপে ডিভানে বসে পড়ল সে। বসতে না বসতেই অজ্ঞাত নম্বর থেকে কল আসলো। পার্সোনাল সিমকার্ডে আননোন নম্বর দেখে ভ্রু কুঁচকে ফেলল তুর্য। কল রিসিভ করতেই ওপাশের ব্যক্তির কথা শুনে তুর্যের আম্ভীর মুখ আস্তে আস্তে কঠোর হতে আরম্ভ হল। প্রায় মিনিট 5 ধরে একটানা অজ্ঞাত ব্যক্তির কথাগুলো শুনল সে। তারপর তার পরপরই মোবাইলে টুংটাং করে শব্দ হল। কথাগুলো শোনার সময় তাকে যতটা না অস্বাভাবিক লাগছিল এখন তার চেয়ে বেশি লাগছে। ইতোমধ্যে চোখ লাল হয়ে উঠেছে, মাথার রগগুলো গে দপদপ করছে। সে নিজেকে যথেষ্ট শান্ত করে নিচে গেল। ভিতরের বাইরে আনল না। নিচে নেমে দেখল আহি ব্যতীত সবাই রেডি। সে বলল, আম্মু তোমরা চলে যাও, আব্বু চাচ্চুরা তো অফিস থেকে যাবে, ওকে নিয়ে আমি আসছি। যাব না আমি, সাথে সাথে উত্তর করল আহি। তুর্যমাকে তাড়া দিয়ে ফের বলল, তোমরা যাও আম্মু, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি কিন্তু যাব না, বড় মা ধরে পড়ে রইল আহি। তোর ডিসিশন কেউ জানতে চায়নি, আহির দিকে না তাকিয়ে কঠোর গলায় বলল তুর্য। তারপর মাকে আবার তাড়া দিল। সবাই যেহেতু রেগেই ছিল, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ল। মারুফা বেগম যাওয়ার সময়ও মেয়েকে কতে গেলেন। আশ্চর্যের বিষয় এত কা সত্ত্বেও আহি একটুও কান্না করছে না। সবাই বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তুর্য আহি ড্রয়িং রুমেই দাঁড়িয়েছিল। কোনো রকমই গাড়ির শব্দ পেতেই তুর্য আহির হাতের কবজি ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। আর আহি সমানে চেয়ে যাচ্ছে, হাত ছাড়ুন আমার, যাব না আমি, যাব না বলেছি মানে, যাব না, হাত ছাড়ুন তুর্য ভাই। কোনো কিছুতেই কাজ হলো না। তুর্য ওকে টানতে টানতে নিজের রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। তারপর দরজা লক করে ও ডিভানে গিয়ে বসল। আহি বিছানা থেকে উঠে দরজার দিকে যাওয়া ধরতেই তুর্য কঠিন কণ্ঠে বলল, এক পা বাড়ালে তোর কি হাল হবে নিজেও বুঝতে পারছিস না? কি করবেন আপনি? রে ফেলবেন? চেয়ে উঠল আহি। তুর্য স্বাভাবিক কণ্ঠে বলল, রে ফেললেও ঠিক হবি না তুই। এখন যা যা কোশ্চেন করি গুড গার্লের মতো সেগুলোর অ্যান্সার করবি। আমি না কারো সাথে বিয়েতে যাব, আর না কারো প্রশ্নের উত্তর দিব। বিয়েতে তো তুই যাবি, আর অ্যান্সার তোর এসে করবে। বিয়েতে যাব না, যাব না, যাব না, উত্তর করব না, করব না, করব না। আহির কথার তোয়াক্কা করল না তুর্য। সে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, হলুদে যাসনি কেন? কোনো উত্তর আসল না। তুর্য পুনরায় প্রশ্ন করল, গতকাল বিকালে কোথায় গিয়েছিলি? কার সাথে গিয়েছিলি? এতক্ষণে আহির ভিতর জেদ কাজ করলেও এখন ভয় ঢুকল। সে ভিতরের অপ্রকাশ না করে তো কণ্ঠে বলল, যেখানে খুশি গিয়েছিলাম। সব কৈফিয়ত কেন আপনাকে দিতে হবে? সেকেন্ডের ব্যবধানে উঠে দাঁড়াল তুর্য। আহির গাল চেপে ধরে ঠেলে নিয়ে ড্রেসিং টেবিলের সাথে চেপে ধরল। কার দিয়ে উঠল। এই যা নোয়ার, তোকে কতবার বলেছি ওই স্টারদের সাথে দেখা না করতে? কতবার বলেছি বল? কেন আমার কথা শুনিনি? কি চাইছিস তুই? গাল ছাড়ুন তুর্য ভাই, কোনো রকমে গোঙাতে গোঙাতে কথাটা বলল আহি। তুর্য নিজ অবস্থানে থেকে ফের কার তুলে বলল, ভালো লাগে হেহেদিকে? বিয়ে করবি ওকে? তোর বাপকে দিয়ে প্রস্তাব পাঠাবো? হ্যাঁ, ভালো লাগে, বিয়ে করব ওনাকে। কি করবেন আপনি? দুর্বলতা পেয়ে গেছিস না? কি করব বুঝতে পারছিস না? কিই বা করবেন আপনার তো ভালো হলো। শবন্যকে বিয়ে করে নিয়েন। আহির কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না তুর্য। ক্রুদ্ধ হয়ে গিয়েছে সে। ওকে আরো সুযোগ দিল, কতদূর যেতে পারে দেখবে আজ।
আহি পুনরায় বলতে শুরু করল, আমি আপনাকে ঘুম থেকে ডেকে তুললে অনেক প্রবলেম হয়ে যায়, শবনম ডাকলে কিচ্ছু হয় না। আমি দরজা নক করতে করতে রে গেলেও একটা বার দরজা খুলতে মন চায় না। এদিকে শবনম একবার নক করতে না করতে দরজা খুলে দেন। তাকে শপিংয়ে নিয়ে যাওয়া হবে কিনা তার আগেই মনে করিয়ে দেন। অথচ আমি জামা তো দূরে থাক, একটা কানের দুল চাইলেও সেটা কিনে দিতে পারেন না। ওর কোথায় কি রোগ আছে সবটা জানা আপনার। একটু অসুস্থ হলেই বারবার খবর নেন, আমি অসুস্থ হয়ে রে পড়ে থাকলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হয় না। কথাগুলো বলে নিঃশ্বাস ফেলার আগেই একটা তো হাতের আছড়ে পড়ল তার মুখে। আহি তাল সামলাতে না পেরে ফ্লোরে উপর হয়ে পড়ে গেল। ইতোমধ্যে টকে তো বের হয়ে গিয়েছে। আহি তবুও স্বাভাবিক, চোখে জল, তবুও মুখে হাসি। তুর্যের ইচ্ছে করছিল আরও কয়েকটা রতে, কিন্তু নিজেকে সামলে নিল। আহির হাত ধরে টেনে তুলল, বলল, তোকে কোনো এক্সপ্লেশন আমি দিব না। তুই এক্সপ্লেশন পাওয়ার যোগ্য নোস আহি। 5 মিনিটসের মধ্যে রেডি হবি, আদারওয়াইজ এভাবে যাবি। যেতে তোকে হবেই। কোনোদিন দিয়েছেন এক্সপ্লেশন? যে আজ দিবেন আদেও কোনো এক্সপ্লেশন আছে তো আপনার কাছে? সপ্তাহের প্রতি শুক্রবার যে মেহেদি রাত দিন কুম্ভকর্ণ হয়ে কাটায় সে না পেরেছে কালকের রাতটা ভালো করে ঘুমোতে, আর না আজকের দিনটা পারবে বলে মনে হচ্ছে। টানা 2 ঘন্টা ডাইনিং রুমে পায়চারি করে করে বাসা ত্যাগ করেছে। মেহেদি চলে গিয়েছে বুঝতে পেরে তারিন দরজা খুলছে। তারপর কিচেনে ঢুকেছে। সব কিছু খুঁজে খুঁজে রান্না করেছে। তারপর গোসল সেরে ডাইনিংয়ে খাবার সাজিয়ে নিয়ে বসল। খাওয়া যখন মাঝপথে ঠিক তখন কলিং বেলের শব্দ হল। তারিন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে দরজা খুলল। মেহেদির ফর্সা মুখ গে লাল হয়ে আছে, কিন্তু সম্পূর্ণ সে প্রকাশ করল না। কিছুটা ঝালো গলায় বলল, কখন থেকে নক করছি তারিনা, কোথায় ছিলে? উত্তর করল না তারিন। কোনোরকম দায় সারা ভাবে দরজাটা খুলে আবার ভিতরে চলে আসলো। এসে ডাইনিংয়ের খাবার গোছাতে লাগল। মেহেদি ভেবেছিল মেয়েটা বোধ হয় রান্না বান্না কিছুই করবে না, কিন্তু ডাইনিংয়ে খাবার দেখে তার সম্পূর্ণ পানি হয়ে গেল। সে পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে ডাইনিংয়ে বসল। ততক্ষণে তারিন ফের রুমে গিয়ে শুয়ে পড়েছে। মেহেদি জানে এই মেয়েকে ডাকলে সে আসবে না। তাছাড়া এতদিন তো নিজের খাবার নিজেই নিয়ে খেয়েছে, আজও না হয় নিয়েই খাবে। শুধু শুধু ডেকে করা। তবে সে সারা কিচেন উল্টে পাল্টে খুঁজেও কোনো খাবার পেল না। ফ্রিজে শুধু একটা ভাজি রাখা। সে কয়েকবার তারিনকে ডাকল, কোনো সাড়া পেল না। তারপর রুমে গিয়ে বলল, খাবার কোথায় রেখেছ? কি খাবার? ভাবলেশীন প্রশ্ন তারিনের। কি খাবার মানে? দুপুরে যা রান্না করেছ শেষ। কি শেষ? খাবার মানে কি? খাবার শেষ মুখের কথা? আমি শুধু আমার খাবার রান্না করেছিলাম, সেটা শেষ। কিছুক্ষণ চুপ করে রইল মেহেদি। গনি দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে রইল। তারিনের সেদিকে কোনো খেয়াল নেই। সে মোবাইল স্ক্রুল করে যাচ্ছে। মেহেদি ওর হাত থেকে মোবাইলটা নিজের আয়ত্তে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, তোমার মনে হচ্ছে না একটু বেশিই বাড়াবাড়ি করছো? আর আপনি? এতদিন আপনার মনে হয়নি? যেটা হওয়ার হয়ে গিয়েছে সেটা এখন অতীত। ভবিষ্যৎ নিয়ে ভাবা আছে, আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তুমি মেয়েটা আস্ত আদব, আপনার থেকে বেশি নই। আর রক করল না মেহেদি। এই মেয়ের মুখের সাথে কিছুতেই পেরে উঠবে না সে। রাতে পিএইচডি করেছে, আর এদিকে তার পেটে ক্ষুধা। মেজাজ এমনিতেই হাইটে আম্পারেচারে আছে। এই মুহূর্তে কাতর্কির কোনো মুড নেই। আছে শুধু ইটিংয়ের। আর মেয়ে মানুষ রে হাত বন্ধ করে নারী নির্যাতনের মামলা কে খাবে? আহির জিদের কাছে বরাবরই ব্যর্থ তুর্য। আজও ব্যর্থ হয়েছে। সে বিয়েতে নিতে পারেনি আহিকে।
জাজ হারিয়ে আরও 2বার র লাগিয়েছে। নাবিল, পিঙ্কি, আলিয়া, তাসিন না হলেও 1000বার কল করেছে, বারবার মেসেজ দিয়েছে। ও জাস্ট একটা রিপ্লাই দিয়েছে আসছে না, ব্যাস, তারপর মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে। তাদের বাড়ির লোকও তাদের বারবার করে কল করেছে নাকি, এসব কিছু জানে না তুর্য। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে সে। আকাশ না, কুয়াশা, কুয়াশায় ভরে আছে পুরো আকাশ। আজ ঠান্ডাটাও প্রতিদিনের তুলনায় খুব বেশি। অথচ তুর্যের শরীরে শুধু একটা হাফ হাতা টি শার্ট। অদ্ভুতভাবে তার ঠান্ডা লাগছে না। আনমনা হয়ে বলে উঠল তুর্য, আমি সারাটা জীবন ধরে ভেবে এসেছি তুই কবে আমাকে বুঝবি, কবে আমার সুপ্ত অনুভূতিগুলো বুঝে নিবি। এখন বুঝলি ঠিকই। একটা দীর্ঘশ্বাস ফেলল সে, তারপর পুনরায় বলল, নিজে থেকেই বা কই বুঝলি, চোখে আঙুল দিয়ে বোঝাতে হলো। না বোঝাই ভালো ছিল, যখন বুঝতি না তখনই ভালো ছিলাম আমি। এত কাহিনী অন্তত করতে হতো না। মান অভিমান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু তুই আমার ভালোবাসায় আঙুল তুললি আহি, কেন? আর বোঝাবো না তোকে। আহ! চিৎকার করে উঠে রেলিংয়ে সজোরে ঘুষি বসালো সে। হাত আগে থেকেই ক্ষতবিক্ষত ছিল, এখন সেখানে আবার আঘাত পেয়ে রক্ত গড়াতে আরম্ভ করল। অথচ তুর্যের কোনো বোধ নেই। তার কি ব্যথা লাগছে না? অবশ্যই লাগছে, কিন্তু হৃদয়ের ব্যথার চেয়ে বেশি নয়। তুর্যকে রুমে খুঁজে না পেয়ে ছাদে আসলেন পারভিন বেগম। ছেলেকে সারা বিয়ে বাড়িতে দেখতে না পেয়েই তিনি বুঝেছিলেন কিছু একটা হয়েছে। আর এখন ছেলেকে আনমনা হয়ে ছাদে দাঁড়িয়ে দেখে সেটা শিওর হলেন। তিনি এগিয়ে গিয়ে বললেন, এভাবে ঠান্ডার মধ্যে গায়ে কিছু না দিয়ে দাঁড়িয়ে আছিস কেন আব্বা? সম্মতি ফিরল তুর্যের। পিছন ঘুরে অন্যমনস্কতায় বলল, হুমম, কি বললে? শীত লাগছে না তোর? হ্যাঁ, লাগছে। একটু কিছু বলবে? খেতে আয়। দুপুরেও তো কিছু খাসনি মনে হয়। ক্ষুধা নেই আমার, তোমরা খেয়ে নেও। আহিকে রেছিস তুই? হ্যাঁ, কেন? 2 গালে দাগ বসে আছে। তোর বেশি হাত চলে তুর্য। স্বভাব পরিবর্তন কর। মেজ না হয় কিছু বলছে না, কিন্তু ও তো বুঝেছে এটা কিসের দাগ। এভাবে শেয়ানা মেয়ের গায়ে হাত তোলা তোর ঠিক হয়নি। আমি ঠিক ভুল বিবেচনা করে কিছু করিনি। ওর প্রাপ্য ছিল। ওকে জাস্ট রে ফেলতে পারলে শান্তি লাগত। শেষ কথাটা চিবিয়ে চিবিয়ে বলল তুর্য। পারভিন বেগম টিপ্পনি কেটে বললেন, ও তাই? রে ফেলে শান্তি পেতি? তাহলে 2টা রেই ছাদে এসে দাঁড়িয়ে আছিস কেন আব্বা? এসব শুনতে ভালো লাগছে না তুর্যের। সে বলল, আমি খাবো না আম্মু, তুমি যাও। পারভিন বেগম জানেন ছেলের সাথে পারবেন না। তিনি আরও কিছুক্ষণ ধরে নানান কথা বললেন। তুর্য শুধু চুপচাপ শুনে গেল। তারপর একটা ঘোশ্বাস ফেলে তিনি নেমে গেলেন ছাদ থেকে। তুর্য কখন নামল জানা নেই। রাত প্রায় 10:30 পর্যন্ত খাবার সামনে নিয়ে বসে থেকে আর না পেরে শেষে খেয়ে নিয়েছে তারিন। আর মেহেদি ফিরল 11টার পরে। এসেই শার্ট খুলে বিছানায় পাটপাট হয়েছে। সে আসার বেশ কিছুক্ষণ বাদে তারিন রুমে আসল। সে বেকনিতে দাঁড়িয়ে ছিল। মেহেদি এমনভাবে শুয়ে আছে যেন এই শোয়াতেই রাত শেষ, আর ফজরের পরে উঠবে। তারিন ছোট্ট করে বলল, খাবেন না? রান্না করেছ আমার জন্যে? হুম দপ করে চোখ খুলল মেহেদি। আশ্চর্য গলায় বলল, সূর্য এখন কোন দিক দিয়ে উঠেছে? এখন রাত, সূর্য ওঠার কোনো চান্স নেই। মেহেদি আবার আরাম করে শুতে শুতে বলল, খেয়ে এসেছি আমি। দুপুরে একবার না খেয়ে কাটিয়েছি, এখন আবার রিস্ক নিতে চাইনি। তারিন আর কথা না বলে ড্রয়িং রুমে চলে গেল। ডাইনিংয়ে ঢেকে রাখা খাবারগুলো তুলে রাখল। শীতকাল হওয়ায় নষ্ট হওয়ার কোনো ভয় নেই, তাই খাবারগুলো আর ফ্রিজে রাখল না। তারপর টুকিটাকি আরও কিছু কাজ সেরে বেডরুমে গেল। ভেবেছিল ভিতরে গিয়ে দেখবে মেহেদি ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সেটা হলো না। খাটের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে মোবাইল স্ক্রুল করছিল। তারিন আসতেই আবার শুয়ে পড়ল।
তারিন একটু ইতস্তত করতে করতে বলল, আপনি প্যান্ট পরেই ঘুমাবেন? তাহলে খুলে ঘুমাবো? সাথে সাথে উত্তর করল মেহেদি, আশ্চর্য, এটা কখন বললাম আপনার ট্রাউজার নেই? আর খালি গায়ে ঘুমাবেন? কিছু পরবেন না? খালি গায়ে না শুলে আমার ঘুম আসে না। আর ট্রাউজার সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। তারপর বাই দা ওয়ে, তখন কার সাথে কথা বলছিলে? আপনাকে কেন বলবো? মেহেদি কেমন করে যেন মুখ বিকৃত করল। অর্থাৎ না বললে না বলুক, তার কিছু আসে যায় না। তারিন আবার পরমুহূর্তে ছোট করে বলল, আহির সাথে কথা বলেছিলাম, বাড়ি থেকেও কল করেছিল। তারিন মেহেদির বিকৃত মুখ দেখতে হয়তো কথাটা বলতো না। আহির সাথে কথা বলেছে শুনে কম্বলের নিচ থেকে লাফ দিয়ে বের হলো মেহেদি। কিছু একটা বলবে তার আগেই তারিন বলল, কি হলো? কথা বলতে পারেননি বলে ফসস হচ্ছে? আবার কল দিব? মেহেদি রক্তি নিয়ে বলল, সব সময় এক লাইন বেশি বুঝো কেন? কাল না পরশু যেন দেখা করিয়ে নিয়ে আসলাম। তাছাড়া কথা বলতে না পেরে একটু তো ফসস হচ্ছেই, শেষ কথাটা গা ছাড়া ভঙ্গিতে বলল সে। সেটা তো আমি বুঝেছি। তারপর একটু মন খারাপ করে তারিন বলল, আহির মনে হয় মন খারাপ, জানেন কিভাবে যেন কথা বলছিল। মনে হয় তুর্য ভাইয়ার সাথে কিছু হয়েছে। এদিকে এসে বসো তারিনা, তোমাকে একটা সিক্রেট বলি। খাটের একপাশে দেখিয়ে বলল মেহেদি। তারিন দূরত্ব বজায় রেখে বসল, উৎসুক দৃষ্টিতে মেহেদির দিকে তাকিয়ে রইল। মেহেদি একটু সময় নিয়ে বলল, তুমি তো জানো আহিকে আমার ভালো লাগত। এখনো লাগে। গতকাল যখন আমরা ওর সাথে কথা বলছিলাম তখন দেখেছিলে? ও তুর্য ভাইয়ার প্রতি বারবার অভিযোগ দিচ্ছিল ভাইয়া ওকে ভালোবাসি বলেন না, আবার যে লাস ফিল করে সেটা স্বীকার করে না। ওর কথার ভাবে মনে হলো আমার সাথে দেখা করলে ও ওকে বকে। আর তুমি জানো, তুর্য ভাইয়া আমাকে কয়েকবার হুমকিও দিয়েছে। আমি প্রথমে ভাবতাম বড় ভাই হিসেবে দেয়, তারপর আচ্ছা ওসব থাক। এখন কাহিনী হলো আমি দুপুরে ওনাকে একটা নাম্বার দিয়ে কল করেছিলাম, নানান কথা বলেছি। আর রেস্টুরেন্টে আমরা যেসব পিকচারগুলো নিয়েছিলাম সেগুলো থেকে তোমাকে সরিয়ে সেসব ভাইয়াকে পাঠিয়েছি আমি। সে বাকি কথা শেষ করার আগেই তারিন নিয়ে বলল, আপনি তো অনেক বড়রা জাকার ওইসব পিক দিয়েছেন কেন? আপনি চেনেন না তুর্য ভাইয়াকে? আপনি আস্ত একটা অসহ্য। আরে সহ্য, আমার কথা শুনো। আমি ভেবেছিলাম ভাইয়ারা গে আহিকে মনের কথা জানিয়ে দিবে। এখন কি হয়েছে আল্লাহ জানেন। আমি সিওর এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে। আপনি অনেকগুলো মেহেদি বিস্ময় নিয়ে বলল, তুমি গালি দেও তারিন? তারিন কথার তালে তালে মেহেদির সামনে কথাটা বলে ফেলেছে। এতক্ষণ ধরে আহির সাথে কথা বলছিল তো সেই রেশ রয়ে গিয়েছে। তাছাড়া কি গালির মধ্যে পড়ে নাকি? এটা তো ভাত মাছ। সে প্রসঙ্গ পাল্টাতে বলল, আপনি আমাকে তারিনা থেকে তারিন বললেন? বললাম তারিনা কেমন মুরব্বি লাগে। তারিনি ঠিক আছে। মেহেদিও কেমন নাম যেন, শুনতে দেখতে বলতে কেমন যেন। দাঁত কি রমির করে তারিন কথাটা বলেই আবার সুন্দর করে হেসে মাথা কাত করে বলল, আপনাকে আমি কিউট করে মোদি বলে ডাকি? হ্যাঁ ডাকো তারিনের মতো ভঙ্গি করে বলল মেহেদি। সাথে সাথে তারিন ডেকে উঠল, মোদি। জিলমিয়ে কোথাকার বিড়বিড় করে কথাটা বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল মেহেদি। আর তারিন খিলখিল করে হেসে দিল। মেহেদিও কম্বলের নিচ দিয়ে মুচকি হাসছে। এন্দ নয় মেয়েটা। এভাবে যদি কথা বার্তা বলে আর 3 বেলা একটু রান্না করে খাওয়া তাহলে গোটা একটা জীবন পার করাই যায়। মাঝে মাঝে একটু গড়া করলে করুক, সমস্যা নেই, চলবে।